একাদশ দ্বাদশের ফাইনাল মেরিট লিস্টে আরো কয়েকটি অসঙ্গতি বা সেখানে কিছু ঘাবলাবাজির সন্ধান পাওয়া গেছে। আমি আজকে সে নিয়ে বিস্তারিত আলোচনায় আবারও এলাম। শুধু তাই নয়, এখানে ওয়েটিং লিস্ট থেকে ফিমেল ক্যান্ডিডেটরা বেশি চান্স পাবে, এটুকু পরিষ্কার। কেন, আমি সে নিয়েও আসছি। এবং আমাকে কয়েকজন প্রশ্ন করছো যে ওয়েটেড লিস্ট থেকে কত র্যাঙ্ক অব্দি ডাক পেতে পারে কাউন্সেলিংয়ে, তো সে নিয়ে আজকে আসবো। এবং পরিশেষে বলবো যে নবম দশমের ভেরিফিকেশন কবে নাগাদ শুরু হচ্ছে, একটা খবর শোনা যাচ্ছে, আমি সে নিয়েও আসছি। তো সবাই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও এমন গুরুত্বপূর্ণ আপডেট পাওয়ার জন্য। একটা বিষয় আজকে আমি শুরুতেই বলে রাখি, যে বিষয়টা আমি বলতে আজ বাধ্য হচ্ছি। যখন মেরিট লিস্ট নিয়ে একটার পর একটা সমস্যা তোমাদের সামনে উপস্থাপন করছি, স্পেসিফিক কয়েকজন ব্যক্তি আমাকে বলছেন যে আপনি এগুলো নিয়ে কেন বেশি মাথা ঘামাচ্ছেন, আপনি কেন এত নেগেটিভ কথাবার্তা বলছেন, অর্থাৎ যা হচ্ছে সেটা ভালো হচ্ছে, আপনি কেন অযথা বিষয়টা বেশি গোলযোগ পাকাচ্ছেন। প্রথম বলে রাখি, আমি এই চ্যানেলটা খুলেছি কাউকে ব্যক্তিগতভাবে খুশি করতে বা এন্টারটেন করাতে নয়। আমি যার সামনে খবর পাই আমি তোমাদের সামনে উপস্থাপন করার চেষ্টা করি। আমি মনে করি আমার সাবস্ক্রাইবার এবং আমার ভিউয়ার্সটা হচ্ছে আমার ফ্যামিলি মেম্বার হিসাবে আমি মনে করি। কাজে আমি যে তথ্য হাতে পাই তোমাদের সামনে আনার চেষ্টা করি। যদি আমার দেওয়া তথ্যে কেউ যদি মনে কষ্ট পায়, সেক্ষেত্রে আই এম সরি, আমার কিছু করার নেই। তো আজকে বিষয়ে আসি। মেরিট লিস্ট নিয়ে একাধিক গোলযোগ ধরা পড়েছে, আমি এ নিয়ে ভিডিও করেছি। আমি আজকে আবার বলছি, একটি মারাত্মক অভিযোগ উঠে আসছে, যে অভিযোগটা আমি নিজে দেখিনি। কেন বলছি দেখিনি? দেখো, এত বড় একটা মেরিট লিস্ট, এত পৃষ্ঠার মেরিট লিস্ট একজনের পক্ষে স্টাডি করাটা সম্ভব নয়, অসম্ভব। আমার এক সাবস্ক্রাইবার উনি আমাকে বললেন যে মেরিট লিস্টে একটা সমস্যা উল্লেখ পাওয়া গেছে, এ নিয়ে একটা ভিডিও সবার সামনে প্রকাশ করতে, ভিডিওর মাধ্যমে। বিষয়টা হচ্ছে 21/7 এর আগে এর পরে যে সমস্ত ইডাব্লিউএস ক্যাটাগরিরা অ্যাপ্লাই করেছিলেন, যেখানে কোর্টের নির্দেশ যে 21/7 পরে যে সমস্ত ইডাব্লিউএসরা সার্টিফিকেট পেয়েছেন, ওনারা কিন্তু ইডাব্লিউএস বলে গণ্য হবে না। এটা পরিষ্কার কিন্তু হাইকোর্ট থেকে বলা হয়েছিল, তোমায় রিসিভ করতে মনে পড়ছে। তো আমার সেই সাবস্ক্রাইবার আমাকে বললেন যে কিছু সাবজেক্টে নাকি 21/7 পরে যারা সার্টিফিকেট হোল্ডার, ওনারা নাকি স্বমহিমায় এই প্যানেলে ঠাঁই পেয়েছেন ফাইনাল মেরিট লিস্টে, সেটা ওনার বক্তব্য। অবশ্য আমি সবগুলো এই মুহূর্তে স্টাডি করে উঠতে পারিনি, একটা লম্বা লিস্ট। কাজেই উনি যেটা বলছেন, একটা মারাত্মক অভিযোগ যে ইডাব্লিউএস 21/7 পরে সার্টিফিকেট হোল্ডার সেই ব্যক্তি নাকি বা সেই ব্যক্তিরা নাকি এই মেরিট লিস্টে ঠাঁই পেয়েছে। এটা কেমন করে, এটা কিভাবে? তাই যদি হয়তো এটা মারাত্মক অভিযোগ। দেখো, তোমরা জানো কিন্তু এই যে মেরিট লিস্টে যারা স্থান পেয়েছে, যদি ফ্রেশাররা পায় সেখানে পিএইচ ক্যাটাগরি, অথবা সেখানে কিন্তু ইডাব্লিউএস ক্যাটাগরি, সেখানে জেনারেল বা ওবিসি ফ্রেশার্সরা কিন্তু চান্স পায় না পাওয়ার মতোই, তোমরা জানো। এবং যারা ফ্রেশার্সরা জেনারেল ক্যান্ডিডেট আমি বলছি, এবং তারা খুবই ব্রিলিয়ান্ট ভালো মার্কস করেছে, তারা কিন্তু প্রত্যেকে ওয়েটিং লিস্টে চলে গিয়েছে। সে কি যোগ্য শিক্ষক 2016 আর কি ফ্রেশার্স জেনারেল।
এটা একটা বাস্তব কথা কিন্তু। ঠিক আছে, এই একটা বিষয় গেল। এখন জানি না এ নিয়েও কোনো কোর্ট কেস হয় কিনা। আচ্ছা, এগুলো কি একটার পর একটা কি ইচ্ছিত নাকি কিছুটা সত্যিকারের কোনো কমিশনের একটা ভুল হয়েছে? আর একটা বিষয় আমি ঠিক উত্তর পাচ্ছি না। এই যে যোগে যে ভুল হলো, মেরিট লিস্টে যে যোগে ভুল হয়েছে, রিটেন, একাডেমিক, সেখানে হচ্ছে এক্সপিরিয়েন্স মার্কস, কিংবা সেখানে মানে ইন্টারভিউ মার্কস, এই যে যোগে হবে হয়তো 82 হয়ে গেছে 88, এই যে নাম্বারের যে এই যে যোগে ভুল আছে, সত্যি কি এই এইরকম একটা অবস্থায় যোগে ভুল হতে পারে? আমরা সবাই জানি যে এক্সেলে, এমএস এক্সেলে কিন্তু মানে ভুল কিন্তু হয় না, সেখানে টাইপ করলে সেখানে অটোমেটিক রেজাল্টটা প্রকাশ করে। তো সেখানে কি করে এই ভুলটা হতে পারে, এ ভুলটা কেন হলো, তার উত্তর কিন্তু আমার এখনো জানা নেই। এটা কি কমিশনের ইচ্ছাকৃত না এটা সত্যিকারের ভুল, সে বিষয়ে আমি এখনো কোনো সিদ্ধান্তে আসতে পারিনি। তো এবারে বলে রাখি, আমাকে যারা কোশ্চেন করছো যে স্যার ওয়েটিং এ যারা আছে, সে ওয়েটিং এ কত অবধি র্যাঙ্ক অবধি নামতে পারে, যারা কাউন্সিলিং এর ডাক পাবে। দেখো, প্রথম বলে রাখি, তোমরা জানো কিন্তু এটা পরিষ্কার বিষয়, ওয়েটিং এ কিন্তু ফিমেলরা বেশি চান্স পাবে। কেন বললাম? তোমরা জানো যে সেখানে মেরিট লিস্টে কিন্তু জেন্ডার ওয়াইজ মাল্টিপল র্যাঙ্ক হয়েছে, মাল্টি র্যাঙ্ক হয়েছে কিন্তু, অর্থাৎ সেখানে ফিমেলরা অনলি ফিমেল এবং সেখানে মেল ফিমেল দু জায়গাতে আছে। অর্থাৎ সেখানে কিন্তু ফিমেলদের একটা সম্ভাবনা খুব বেশি ওয়েটেড লিস্ট থেকে ডাক পাওয়ার ক্ষেত্রে। ঠিক আছে, এবং সেখানে এটাও পরিষ্কার যে বেশ কিছু মেল ক্যান্ডিডেটরাও ডাক পাবে ওয়েটিং লিস্ট থেকে। এবার সেটা কত অবধি নামবে, দেখো এটা কিন্তু বলা মানে অন্ধকারে ঢিল ছোঁড়া। পরিষ্কার বলছি, এখন এই মুহূর্তে প্রশ্ন করো যে ওয়েটিং লিস্টের র্যাঙ্ক কত অবধি নামবে, তাহলে এটা কিন্তু চোখ বুঝিয়ে বলা হলো, তাহলে অন্ধকারে ঢিল ছোঁড়া, এটা করে কোনো লাভ নেই। আর একটু সময় যাক, ফার্স্ট কাউন্সেলিং হোক, পরিস্থিতি দেখো, সেকেন্ড বা থার্ড কাউন্সেলিং অবশ্যই হবে, সম্ভাবনা খুব খুব বেশি, এবং সেখানে কিন্তু অনেকেই ডাক পেতে পারবে, এটা আমার দৃঢ় বিশ্বাস। ঠিক আছে, এবারে যে বিষয়টা বলি, যেটা অনেকে অভিযোগ করছে যে ইন্টারভিউ মার্কস খুব খুব কম হয়েছে। অনেকে আছে যে যোগ্য মানে ফ্রেশার্স, যারা কিনা 60-এ 60 পেয়েছে, 60-এ 58, 59 পেয়েছে, এবং সেখানে একাডেমিকে 10 কি 8 পেয়েছে, তাতে হয়তো এক্সপিরিয়েন্স মার্কস নেই, তারা ইন্টারভিউতে অনেকে 10, 11 কি 10.5 পেয়েছে। এটা কেমন করে হয়? তাদের বক্তব্য যে ইন্টারভিউ দিয়ে তারা নিজেরা স্যাটিসফাইড, তারা ভালো ডেমো দিয়েছে, তারা সমস্ত কোশ্চেনের ঠিকঠাক অ্যান্সারও করেছে, সেক্ষেত্রে আউট অফ 20-র মধ্যে তাদের সেখানে 10, 10.5, 11 কিভাবে দেওয়া হয়, এটা তাদের অভিযোগ। অবশ্য অভিযোগটা অবশ্যই একটা ভিত্তিযুক্ত অভিযোগ। ঠিক আছে, এখন বিষয়টা যে এখন পরিস্থিতি কি, আবার জানো যে রুলস স্ট্র্যাটেজি নিয়ে পুনরায় মামলা সুপ্রিম কোর্টে দায়ের হচ্ছে, আগামীতে হবে, তোড়জোড় শুরু হয়ে গেছে। এখন দেখার বিষয় যে ব্যাপারটা পরিস্থিতিটা কোন দিকে যায়, এবং ফার্স্ট কাউন্সিলিং এর পর পরিষ্কার হবে যে ওয়েটিং লিস্ট থেকে কি হারে ডাকতে পারে। ঠিক আছে, তো আজকের এটুকু শেষ করলাম। সবাই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও, আমাদের পাশে থেকো। দেখা হচ্ছে পরে কোনো আপডেট।